প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা তাদেরকে আগে একটা কথা বলে নিই, তোমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে একটু সাবধান থাকবা। তার বেশ কিছু রিজন রয়েছে, যে রিজনগুলো নিয়ে আমি আজকে কথা বলবো, ঠিক আছে? এবং এই কথাগুলো তোমরা যদি একটু মনোযোগ সহকারে শুনে এবং সেই অনুযায়ী তোমাদেরকে এই কয়েকদিন প্র্যাকটিস করতে হবে, কারণ তোমাদের আর হাতে আছে মাত্র অল্প কয়েকদিন, ঈদের পরে অল্প কয়েকদিন সময় পেয়ে যাবা। এবং এই কয়েকদিন তোমার যদি ব্রেনটাকে ওইভাবে ইউজ করো, যেমন পরীক্ষা হলে কি কি হতে পারে, পরীক্ষার প্রশ্নপত্র কিরকম হবে, ব্রেন কিন্তু সেরকম ভাবে সার্কুলেট করবে, ঠিক আছে? তো ফার্স্টে কিছু কথা বলে নেই যে তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অনেক টাকা দিয়ে অ্যাপ্লাই করো। গুচ্ছ ভর্তি পরীক্ষা মিনিমাম মেবি 1000+, ঠিক আছে? এবং প্রত্যেকটা ভার্সি দেখা যায় 1000, 1200, 1500 এরকম করে অ্যাপ্লাই তোমাকে করতে হয়, অ্যাপ্লাই ফিটা তারা জমা নেয়। এখন এই যে এতগুলো করে টাকা অ্যাপ্লাই ফি জমা নেয়, এর জন্য নিশ্চয়ই তোমাকে খারাপ প্রশ্ন বা প্রিন্টিং মিস্টেক বা ধরো প্রশ্নের মধ্যে এমন একটা ভাব দেখা গিয়েছে যে বাংলাদেশে কাগজের শর্ট পড়ে গেছে, তাই না? এরকম ব্যাপারগুলো আসলে হওয়া উচিত নয়। তুমি এই ব্যাপারগুলো কাকে বলবা, বলার মতো তো কেউ নাই। তো এই জন্য আমি তোমাকে বললাম, এই যে গুচ্ছ ভর্তি পরীক্ষা, তুমি যেটা প্রশ্ন ধরো এবং তুমি যদি বিগত সালের যে প্রশ্নগুলো দেখো, ভাইয়া তুমি দেখতে পারবা যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ যে প্রশ্ন বলবা, তোমার প্রশ্নগুলো থাকবে এইরকম ভাইয়া, প্রশ্ন থাকবে যে এইরকম, মানে তুমি একটা লাইনের মাঝে একটা লাইন জীবনে ঢুকাইতে পারবে না, হ্যাঁ? এবং তোমার এই দিকে যে গ্যাপ থাকবে, তুমি গ্যাপ পাওয়া খুবই কম। ধরো এই যে এখানে অল্প একটু গ্যাপ আছে, আর কোনো গ্যাপ নাই, এরকম আবার এইরকম এইরকম, মানে তুমি গ্যাপ খুঁজে পাবা না, ঠিক আছে? এবং এখানে তুমি আরেকটা কোনো অক্ষরও বসাইতে পারবে না, এই স্পেসটুকুও নাই। এবং তোমাকে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা আলাদা কোনো শিট দিবে যে তুমি একটু রাফ করবা, কারণ রাফ করার জন্য ভাই তোমার শিট লাগবে, তাই না? তোমার রাফ করতে হবে, এই রাফ করারও তারা কিন্তু কোনো শিট প্রোভাইড করবে না, কোনো শিট তুমি ইউজ করতে পারবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, তাহলে তুমি রাফও যদি না করে এবং প্রশ্নপত্র যদি তুমি জায়গা না পাও, প্রশ্নপত্র যদি একটু এদিকে যদি স্পেস থাকে, তাহলে তুমি এখানে রাফটা করতে পারতা। এখন তোমার যদি এখানেও যদি স্পেস না থাকে, তাহলে তুমি অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে পারবা, তা না? কিন্তু না, সেখানেও তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। মানে তোমাকে এক কথায় হতে হবে আইনস্টাইন, এবং তোমার এখানে কোনো মানে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, কোনো স্পেস থাকবে না, তুমি জাস্ট চোখ দিয়ে দেখবে এবং ওখানে অ্যান্সার দেখা দিবে, যত ম্যাথ আছে কোনো প্রবলেম নাই। মানে আমাদের যারা শিক্ষা ব্যবস্থায় বসে আছে তাদের এই ব্যাপারটা অবশ্যই দেখা উচিত। তারা অবশ্যই ভাবে যে এখানে সবাই আইনস্টাইন, এখানে কোনো প্রবলেম হবে না। তুমি একটা প্রশ্নের তার একটা প্রশ্নে এমন স্পেস রাখছে, তুমি চোখটা যদি একবার তোলো তাহলে সেই প্রশ্ন আর খুঁজে পাবে না, প্রশ্নটা কোথায় চলে গেলো। এবং তোমাদের এখানে অনেকগুলো প্রশ্ন ভাইয়া, এতগুলো প্রশ্নের মাঝে তোমার মাথাটা যে ঠিকভাবে সার্কুলেট করবে, সেখানে যদি দেখো যে তোমার প্রশ্নপত্রের স্পেস হচ্ছে এরকম যে একটা প্রশ্ন থেকে একটা প্রশ্নের কোনো স্পেসই নাই, মানে এখানে একটা তুমি লাইনও ঢুকাইতে পারতেছো না, তাহলে সেই প্রশ্ন তোমাকে দেখতে কিরকম লাগবে? মানে এক কথায় হচ্ছে প্রশ্নের কোয়ালিটি হবে হিজি বিজি। কি হিজি বিজি? মানে এক কথায় বলা গেলে বলা যায় এটা যে প্রশ্নপত্র হবে হিজি বিজি। প্রশ্নের কোয়ালিটি কিরকম হবে সেটা পরের ব্যাপার, আবার এখানে প্রিন্টিং মিস্টেক হবে কিনা সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু প্রশ্নপত্র হয় হিজি বিজি, এটা হচ্ছে একদম মেন ফ্যাক্ট। এখন এর কারণে তোমাকে কি করতে হবে ভাইয়া, তোমাকে কিছু করণীয়র কথা বলবো, যেহেতু এগুলো সম্পর্কে তোমার কোনো প্রতিকার আসবে না, তাই তোমাকে কিছু করণীয় আগে থেকে স্টেপ নিয়ে রাখতে হবে। সেই স্টেপগুলো কি কি? ফার্স্টে দেখো, ফার্স্টে কিছু স্টেপ বলে রাখি। এক নাম্বার হচ্ছে যে তুমি এইরকম কিছু প্রশ্ন প্রিন্টিং করো, প্রিন্টিং করে বাসায় রেগুলার একটা করে প্রশ্ন সলভ করো, অথবা একটা করে প্রশ্ন প্রতিদিন একটা করে প্রশ্ন পড়ে যাও। তাহলে তুমি যে প্রতিদিন একটি করে প্রশ্ন, একটি করে প্রশ্ন, একটি করে প্রশ্ন তুমি যদি এইরকম ভাবে তুমি দেখো, তখন দেখা যাবে যে হিজিবিজি আসলেও পরীক্ষা হলে তোমার অন্যদের মতো প্রবলেম গুলো হবে না, যে হুট করে এত হিজিবিজি প্রশ্ন এবং অনেকগুলো প্রশ্ন তুমি ওখানে রাপ করতে পারছো না, কিচ্ছু করতে পারছো না, তখন তোমার এই যে মাথার মধ্যে প্রেশারটা, এই প্রেশারটা এতটা প্রেশার পড়বে না। আরেকটা কাজ তুমি কি করবা, আরেকটা কাজ হচ্ছে যে তোমার পরীক্ষা হলে অবশ্যই পেন্সিল এবং বড় ইরেজার নিয়ে যাবা। কি? পেন্সিল, অবশ্যই একটা পেন্সিল নিবা, অবশ্যই একটা পেন্সিল নিবা, এবং বড় ইরেজার, ছোট না বড় ইরেজার নিবা, বড় ইরেজার নিবা। এবং বড় ইরেজার কেন ভাইয়া, বড় ইরেজার কেন? যখন যাতে তুমি একবার একটা টান দিলেই তোমার এতটুকু ডিস্টেন্স মুছে যায়, এবং খুব ভালো করে ক্লিয়ার করে যে মুছতে হবে এরকম করো না, জাস্ট তুমি যাতে উপরে আরেকটা রাফ করতে পারো এরকম। এবং তুমি রাফটা কোথায় করো ভাইয়া? দেখো, তোমার সায়েন্সে যারা আছো, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এটা হচ্ছে যে সায়েন্সের একদম মানে লিগ্যাল সাবজেক্ট। এখন তোমরা অনেকেই আছো যে বায়োলজি অথবা ম্যাথ না দেখে বাংলা অথবা ইংলিশ দেখাবে, এরকম ব্যাপার, ঠিক আছে? এখন এই চারটা যারা দেখাবে তাদের হিসাব তো আলাদা, তারা চারটা দাগাই ফেলতেছে, এবং কেউ যদি এখানে একটা মিস দাও, মিসে বাংলা অথবা ইংলিশ দেখাবে, এরকমটাই তো হয়ে থাকবে। এখন তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দেখাও, তাহলে তোমার ফাঁকা থাকতেছে কোনটা? বাংলা অথবা ইংলিশ, বাংলা অথবা ইংলিশ, এই দুইটা থাকতেছে ফাঁকা। তাহলে তুমি রাফটা বাংলা অথবা ইংলিশ প্রশ্নের উপরে করবা, কারণ তুমি ফিজিক্স অথবা কেমিস্ট্রি উপর করো তখন ওই প্রশ্নটা ব্লার হয়ে যাবে, তুমি যে প্রশ্নটা দাগাবা সেই প্রশ্ন কিন্তু ব্লার হয়ে যাবে। এই জন্য তুমি ফিজিক্স অথবা সরি বাংলা অথবা ইংরেজির উপর তখন রাফটা করবা। অথবা আবার দেখা গেছে কেউ
বায়োলজি দাগাচ্ছ, ম্যাথ দাগাচ্ছ না, তখন তুমি ম্যাথের উপরে তুমি রাফটা করতে পারো। এরকম ভাবে তুমি রাফটা করার ট্রাই করবা। তাহলে কি বললাম, জাস্ট তিনটা করণীয়। একটা হচ্ছে এরকম ভাবে প্রশ্নগুলো বের করে তুমি দেখার ট্রাই করবে এবং সলভ আউট করার ট্রাই করবা। পেন্সিল এবং ইরেজার অবশ্যই পরীক্ষা হলে রাখতে হবে। এবং আরেকটা হচ্ছে যে তুমি যে পার্টটা দাগাবা না, মানে তুমি যে সাবজেক্টটা দাগাবা না, সেই সাবজেক্টের উপর রাফ করবা এবং প্রশ্নপত্রের মাঝে অল্প কিছু ফাঁকা পেয়ে যাবা। ঠিক আছে, অল্প কিছু ফাঁকা পেয়ে যাবে, কারণ সব প্রশ্ন তো একদম পুরো প্রশ্নপত্র মিলে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এবং তোমাদের এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের পেনিট হবে এবং তুমি পরীক্ষা হলে ঢোকার পর এটা বুঝতে পারবা। এবং তোমাদের বিগত সালেও দেখা গেছে অনেক কেন্দ্রে কিন্তু পেন্সিল এবং ইরেজার ইউজ করতে দেয় নাই। তো ব্যাপারটা একটু সাবধানে থাকবা এবং এই ব্যাপারগুলো একটু মাথায় রাখিও, কেননা এর জন্য কিন্তু অনেক ছাত্রছাত্রী পেনিক হয়ে দেখা যায় তারা পরীক্ষাটা ভালো করতে পারে না। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। তোমরা আশা করি ভালো করে পরীক্ষা দিবে। এবং এইবার এই যে ঈদ রয়েছে, ঈদে বেশি টাইম ওয়েস্ট করিও না, পড়াশোনা ঠিক মতো করিও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। এবং যে কোনো বিষয়ে জানতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01720828052 নাম্বারে নক করতে পারো, অথবা শিওর শর্ট বেসে এনরোল করতে চাইলেও কিন্তু আমাদের এই নাম্বারে নক করে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারো।